হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরো একটি অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 হিসাবের বইসমূহ থেকে বেশ কয়েকটা টপিক কভার করার ট্রাই করব। এবং সেই টপিকগুলো কি কি? খতিয়ানের ধারণা, খতিয়ানের বৈশিষ্ট্য এবং খতিয়ানের গুরুত্ব। তো চলো আজকের ক্লাসে শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা জানবো খতিয়ানের ধারণা সম্পর্কে। খতিয়ান বলতে আমরা কি বুঝে থাকি? যে হিসাবের বইতে ব্যবসায় প্রতিষ্ঠানের সমস্ত লেনদেনের হিসাব জাবেদা হতে স্থানান্তরিত করে শ্রেণীবিন্যাস পূর্বক পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, তাকেই বলতে পারি হচ্ছে খতিয়ান। আমরা প্রথমত যখন কিনা লেনদেন সংগঠিত হয় সেগুলোকে আমরা জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করি। জাবেদা যখন কিনা আমরা জাবেদাভুক্ত করি তখন দেখতে পারি লেনদেনগুলোকে আমরা ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষে ভাগ করি। তো এই জাবেদাগুলো থেকে কিন্তু বেশ অনেকগুলা হিসাবের উৎপত্তি ঘটে। যে হিসাবগুলো পেয়ে যাচ্ছি আমরা লেনদেন থেকে, এই হিসাবগুলোকে যখন আমরা স্থানান্তরিত করে শ্রেণীবিন্যাস পূর্বক, অর্থাৎ এটা শ্রেণীতে ভাগ করে পৃথক পৃথক শিরোনামের আন্ডারে আমরা নিয়ে আসব এবং সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে লিপিবদ্ধ করব, তাকেই বলতে পারি আমরা খতিয়ান। ইংরেজিতে লেজ শব্দের অর্থ তাক বা শেলফ। তাক বা শেলফে যেমন কিনা বিভিন্ন প্রকার গৃহস্থালির জিনিসপত্র আমরা সাজিয়ে রাখতে পারি, ঠিক তেমনিভাবে খতিয়ানেও ব্যবসায় লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে আলাদা করে রাখা হয়। তাই অনেকেই মনে করে লেজ শব্দ হতে লেজার বা খতিয়ান শব্দের উৎপত্তি ঘটেছে। মনে করো যে তুমি এই প্রত্যেক মাসে অনেকগুলো কলম ইউজ করো, পেন্সিল ইউজ করো, ইরেজার ইউজ করো। তো আজকে তুমি একটা কলম কিনলা, দুটো ইরেজার কিনলা, দুদিন পরে গিয়ে 3টা কলম কিনলা আর একটা পেন্সিল কিনলা। তো তোমার কাছে অনেকগুলো পেন্সিল আছে, অনেকগুলো কলম আছে, অনেকগুলো ইরেজার আছে। তুমি যেটা করলা, তুমি 3টা আলাদা টেবিলের মধ্যে মনে করো এগুলো জমা রাখলা। একটা টেবিলের মধ্যে তুমি জাস্ট পেন্সিলগুলো রাখলা, আর টেবিলের মধ্যে শুধু ইরেজার, আর টেবিলের মধ্যে শুধুমাত্র পেন। তখন কি তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে তুমি এক মাসের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে তুমি কতগুলো আসলে পেন ইউজ করছো, কতগুলো পেন্সিল ইউজ করছো, কতগুলো ইরেজার ইউজ করছো। ঠিক সেম ভাবে আমাদের ব্যবসায় যে লেনদেনগুলো সংঘটিত হচ্ছে, এগুলোর ফলে বেশ কয়েকটা হিসাব আমাদের প্রভাবিত হচ্ছে। মনে করো নগদ নিয়ে কথা বলি, দেখা যায় অনেকগুলো লেনদেনের কারণে নগদের পরিবর্তন ঘটে। তো কোন কোন লেনদেনের দ্বারা নগদের পরিবর্তন ঘটেছে, নগদের কি পরিবর্তন ঘটেছে, কত টাকা বাড়লো, কত টাকা কমলো, সার্টেন টাইম পরে গিয়ে আমার এই নগদের ব্যালেন্স কত, এই সবগুলো জিনিস জানতে পারি আমরা খতিয়ান থেকে। খতিয়ানকে হিসাবের স্থায়ী ভান্ডার অথবা হিসাবের পাকা বই বলা হয়। হিসাবের বই মানে দুইটা, একটা প্রাথমিক বই আর একটা পাকা বই। জাবেদাকে বলতে পারি প্রাথমিক বই, কারণ লেনদেন সংগঠিত হওয়ার পর সবার প্রথম আমরা জাবেদার মধ্যে গিয়ে অন্তর্ভুক্ত করে থাকি। অন্যদিকে খতিয়ানকে বলতে পারি আমরা পাকা বই। যখন কিনা আমরা জাবেদা করলাম, জাবেদার পরে পরবর্তীতে যেই বইয়ের মধ্যে আমরা এই হিসাবগুলোকে নিয়ে আসবো শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে, তাকে আমরা বলতে পারি খতিয়ান। খতিয়ানকে কি বলা হয়ে থাকে? হিসাবের পাকা বই বলা হয়ে থাকে, অথবা হিসাবের স্থায়ী ভান্ডার বলা হয়। যদি তোমার যদি পরীক্ষায় প্রশ্ন করে যে হিসাবের বা লেনদেনের শেষ আশ্রয়স্থল কোনটা, তখন কি অ্যান্সার হয়ে যাবে খতিয়ান। খতিয়ান লেনদেনকে শ্রেণীবিন্যাস করে থাকে, যে বিভিন্ন শ্রেণীর আন্ডারে শ্রেণী অনুযায়ী ভাগ করে একটা শিরোনামের আন্ডারে আমরা এখানে অন্তর্ভুক্ত করি। এই কারণে একে শ্রেণীবদ্ধকরণ বলা হয়। আমরা জানি হিসাবকে 5 ভাগে ভাগ করতে পারি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। সো যদি নগদ নিয়ে কথা বলি, আমরা নগদ একটা সম্পদ, সো এই সম্পদকে আমরা আলাদা করে নিয়ে আসবো। তারপর মনে করো অবচয়, অবচয় একটা ব্যয়, অবচয়গুলোকে আমরা সাথে নিয়ে আসবো। তো যেই হিসাব নিয়ে কাজ করব, ওই হিসাবের হ্রাস বৃদ্ধি সকল কিছুকে আমরা একটা নির্দিষ্ট ছকের আন্ডারে নিয়ে আসি, এবং পরবর্তীতে গিয়ে আমরা বছরের শুরুর সাথে আমরা এন্ডিং যে ব্যালেন্সটা তুলনা করতে পারি, কোন কোন কারণে গিয়ে হ্রাস বৃদ্ধি ঘটলো এগুলো জানতে পারি। এই পুরো ব্যাপারটাই খতিয়ান। খতিয়ানের সাহায্যে পরবর্তীতে র্যামিল তৈরি করে হিসাবের গাণিতিক সূত্র যাচাই করা হয়ে থাকে। তার মানে খতিয়ানের আগের ধাপটা জাবেদা, আর খতিয়ানের পরের ধাপটা র্যামিল, এবং র্যামিলের মাধ্যমে কিন্তু আমরা গাণিতিক সূত্রটাকে যাচাই করতে পারি। এরপর খতিয়ানের বৈশিষ্ট্য। খতিয়ানের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। একদম প্রথম বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়ে শিরোনাম। অবশ্যই আমরা যেই হিসাবের খতিয়ান তৈরি করব তার শিরোনামটা উপরে উল্লেখ করে দেওয়া লাগবে। যেমন যদি আমি বেতন নিয়ে একটা খতিয়ান করি, উপরে লিখে নেওয়া লাগবে বেতন হিসাব, এটা মাস্ট।
নির্দিষ্ট ছক। খতিয়ান করার জন্য আমাদের কিন্তু কিছু নির্দিষ্ট ছক রয়েছে, তার মধ্যে যেই ছকগুলো সবচেয়ে বেশি প্রচলিত ওই ছকগুলো হচ্ছে টি ছক এবং চলমান যে ছক। সাধারণত এই দুইটা ছকের মাধ্যমে হচ্ছে আমরা খতিয়ান তৈরি করে থাকি। চাইলেই আমরা নিজের মতো কোনো মন গড়া ছক দিয়ে এই খতিয়ানগুলো তৈরি করতে পারবো না। তাই খতিয়ানের মধ্যে কি রয়েছে? খতিয়ানের জন্য নির্দিষ্ট ছক রয়েছে। জাবেদা পৃষ্ঠা, খতিয়ান করা হয় জাবেদা থেকে। সো জাবেদার কত নম্বর পৃষ্ঠা থেকে হচ্ছে আমরা হিসাবগুলোকে এনে আমরা এই খতিয়ানটা তৈরি করছি, ওই পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে আমরা লিখে রাখি খতিয়ানের মধ্যে। তো খতিয়ানের মধ্যে আমরা জাবেদা পৃষ্ঠাকে উল্লেখ করে থাকি, আমরা ইউজ করে থাকি আর কি। খতিয়ান ভুক্তকরণ, একটা যখন কিনা হচ্ছে লেনদেন সংগঠিত হয়ে যাচ্ছে ওটাকে খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত করার নিয়মকে আমরা খতিয়ান ভুক্তকরণ বলতে পারি। যেমন যদি হচ্ছে আমি ধারে পণ্য বিক্রি করি, তখন জাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাবের জন্য আলাদা খতিয়ান হবে, বিক্রয়ের জন্য গিয়ে হচ্ছে আলাদা খতিয়ান হবে। যখন কিনা আমরা খতিয়ান ভুক্ত করব, অর্থাৎ যখন কিনা আমি মনে করো এই যে ধারে যে আমি বিক্রি করলাম, আমার বিক্রয় হিসাবের উল্টো দিকে রয়েছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমি যদি এখন পরবর্তীতে গিয়ে হচ্ছে আমরা কোনো বিক্রয়ের জন্য যদি খতিয়ান করি, তখন যেটা করব, বিক্রয়টা ক্রেডিট দিকে রয়েছে, একটা ক্রেডিট দিকে আসবে, আর বিক্রয় উল্টো দিকে ছিল ব্যাংক হিসাব, ওই ব্যাংক হিসাবকে হচ্ছে আমরা কোথায় নিয়ে আসবো, এটাকে আমরা নিয়ে আসবো বিবরণের ঘরে। সো এভাবে করে হচ্ছে আমরা খতিয়ান ভুক্তকরণ করতে পারি। যে নির্ণয় একটা নির্দিষ্ট সময় পরে কি করা হয়ে থাকে, ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যের উপর বেস করে যে নির্ণয় করা হয়। সমাপ্তি জের, খতিয়ান যে কাজটা করতেছে, খতিয়ানের মধ্যে দুটো ছক রয়েছে মিললে, একটা ত্রিছক আর একটা হচ্ছে চলমান দিয়ে ছক। সো ত্রিছকের মধ্যে গিয়ে হচ্ছে একটা সার্টেন টাইম পর পর ব্যালেন্স হচ্ছে নির্ণয় করা হয়। অন্যদিকে যখন কিনা আমরা চলমান যে ছক ইউজ করি, তখন গিয়ে হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা জেডটাকে হচ্ছে নির্ণয় করি। এরপর চলে আসি সমাপ্তি জেরের মধ্যে। যখন কিনা আমরা ত্রিছকের মধ্যে ম্যাথ করি, তখন যেটা করা হয় যে নির্দিষ্ট সময় পর পর যে নির্ণয় করা হয়, একটাকে আমরা বলে আসলাম। তো যেটা করা হয় যে প্রথমত ডেবিট দিকের হচ্ছে আগে অ্যামাউন্টগুলো যোগ করা হয়, ক্রেডিট দিকের অ্যামাউন্টগুলো যোগ করা হয়, তারপর দুই পাশ সমান করার জন্য হচ্ছে আমরা ব্যালেন্স সিডি হচ্ছে ইউজ করে থাকি। যে পাশে কম অ্যামাউন্ট রয়েছে সেখানে আমরা ওই অ্যামাউন্টের বা পার্থক্যের অ্যামাউন্টটা বসিয়ে দিই, দেন হচ্ছে ওই বরাবর লিখে দিই হচ্ছে আমরা ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি লেখার পর আমরা ডেবিট দিক এবং ক্রেডিট দিকের মধ্যে সমান টাকার যোগফল পেয়ে যাই এবং ডাবল দাগ দিয়ে হচ্ছে আমরা শেষ করে দিই। এটাকে জেড টানা বলা হয়। সো জেড টানার মাধ্যমে যেটা করা হচ্ছে, যদি আমরা এক মাসের জন্য খতিয়ানটা তৈরি করি, ওই এক মাসের হিসাবটা বন্ধ করে দিচ্ছি এবং ওই ব্যালেন্স সিডিটাকে পরবর্তী মাসের প্রথম তারিখে ব্যালেন্স বিডি হিসেবে হচ্ছে নিয়ে যাওয়া হয়। সমাপ্ত জেড টানা হচ্ছে টিছকের মধ্যে। কিন্তু যখন কিনা আমরা চলমান জেড শোক করবো, চলমান জেড শোকের মধ্যে হচ্ছে জেডটা চলমান, প্রত্যেকটা লেনদেন সংঘটিত হওয়ার পরপরই গিয়ে হচ্ছে আমরা যে নির্ণয় করি। তার কারণে চলমান জেড শোকের মধ্যে গিয়ে হচ্ছে আমরা কোনো সমাপ্তি জেড টানি না, অথবা কোনো জেড টেনে আমরা হচ্ছে ম্যাচ শেষ করি না, বরং এটা হচ্ছে চলতেই থাকে। কারণ প্রত্যেকটা লেনদেনের পরপরই তো গিয়ে হচ্ছে আমরা এখানে ব্যালেন্স নির্ণয় করছি। তার ফলে যদি প্রত্যেকবার ব্যালেন্স নির্ণয় করার পরও সমাপ্ত জেড টানতাম, তাহলে দেখা যেত অনেকবার আমাকে সমাপ্ত জেড টানতে হতো, যেটা আসলে করা হয় না। হিসাবে পাকা বই, আমরা জানি, একটু আগে বলে আসলাম যে আমাদের হিসাবে বইকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পাকা বই, আরেকটা হচ্ছে প্রাথমিক বই। প্রাথমিক বই বলা হয় জাবেদাকে এবং পাকা বই বলা হয়ে থাকে খতিয়ানকে। সো খতিয়ানের মধ্যে যেহেতু আমরা স্থায়ীভাবে আমরা লেনদেনগুলোকে সংরক্ষণ করছি, এই কারণে এটাকে আমরা হিসাবে পাকা বই বলতে পারি। জাবেদা মেনলি খতিয়ান তৈরিতে সহায়ক বই হিসেবে কাজ করে থাকে। খতিয়ানের বৈশিষ্ট্যের পর এবার আমরা জেনে নিব খতিয়ানের গুরুত্ব সম্পর্কে। প্রথম গুরুত্ব, দুই তরফা দাখিলা পদ্ধতির বাস্তবায়ন। খতিয়ানের মাধ্যমে মেনলি আমরা যেটা করি, আমরা যে দুই তরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ভিত্তি বলতে পারি, ওই দুই তরফা দাখিলা পদ্ধতির বাস্তবায়ন করে থাকি হচ্ছে খতিয়ানের মাধ্যমে। কিভাবে করে? যেটা করা হয়, খতিয়ানে আমরা যেই হিসাবটা তৈরি করব, মনে করো আমরা তৈরি করছি মূলধন হিসাব। একটা লেনদেন আমরা উদাহরণ দিই যে আমরা নগদ টাকা নিয়ে বিজনেস শুরু করলাম, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো যদি মূলধন হিসাব তৈরি করতে চাই, মূলধন হিসাব কোথায় রয়েছে? ক্রেডিট দিকে রয়েছে। তাহলে টাকাটা হচ্ছে আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব এবং তার বিপরীত হিসাবটা রয়েছে নগদান হিসাব, সেটাকে হচ্ছে আমরা বিবরণের ঘরে বসিয়ে দিব। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই কিভাবে করে ম্যাথগুলো করতে হয় তার সময় বিস্তারিত আলোচনা করব, বাট আপাতত জাস্ট একটু ছোটখাটো আইডিয়া দিচ্ছি আর কি। যেহেতু আমরা এখানের মধ্যে উল্টা দিকের মধ্যে কি বসালাম, নগদান হিসাবটাকে বসিয়ে দিলাম, তো আমরা কিন্তু খুব সহজেই এখানের মধ্যে দেখে বুঝতে পারি যে এটা কোন জাবেদা থেকে করা হয়েছে। জাবেদাটা দেখেই বোঝা যায় যে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। সো দুই তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী যে ডেবিট ক্রেডিটে ভাগ করছি, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা খতিয়ানের মধ্যে এই খতিয়ান ভুক্তকরণটা করছি।
এই কারণে খতিয়ানের মাধ্যমে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি বাস্তবায়ন করে থাকি। এবং খতিয়ানের যদি আমরা সবগুলা ব্যালেন্স আলটিমেটলি যোগ করি, তখন গিয়ে দেখা যায় যে ডেবিট দিক এবং ক্রেডিট দিক সমান হয়। এটাই কিন্তু হচ্ছে আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতির একদম মেন ব্যাপারটা, যে আমরা প্রত্যেকটা লেনদেনকে দুই ভাগে ভাগ করব ডেবিট ক্রেডিটে, এবং আমাদের অবশ্যই ডেবিটের পরিমাণ ক্রেডিট টাকার পরিমাণের সমান হবে। সো বুঝতেই পারছো, খতিয়ানের মাধ্যমে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি বাস্তবায়ন করতে পারি। ভুল ত্রুটি হচ্ছে উদ্ঘাটন। খতিয়ানের মাধ্যমে গিয়ে আমরা সহজেই যে কোনো ধরনের ব্যালেন্স নির্ণয় করতে পারছি। যেমন আমি এই মাসে মনে করো অনেকগুলো নগদের লেনদেন করেছি, এবং সবার শেষ দিনে গিয়ে, মাসের শেষ দিনে অথবা একটা নিজের সময় পরে আমার হাতে কি পরিমাণ নগদ টাকা রয়েছে, এটা কিন্তু আমি ম্যাথ করে বের করতে পারছি। এখন মনে করো আমার ম্যাথ বলছে আমার হাতে 1 লাখ টাকা থাকা উচিত, কিন্তু আমার হাতে আছে মনে করো মাত্র 90,000 টাকা। 10,000 টাকা কোথায়? এটা ভ্যানিশ হয়ে গেছে। আইদার এটা হারিয়ে গিয়েছে, বা কেউ ভুল করেছে কোনো একটা, বা হচ্ছে কেউ জালিয়াতি করেছে, চুরি হয়ে গিয়েছে, অনেক কিছু হচ্ছে হওয়া পসিবল, যেটা এনি হাও আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। যার ফলে ম্যাথ যদিও বলছে 1 লাখ টাকা থাকা উচিত, বাট আমার হাতে আছে শুধুমাত্র 90,000 টাকা। সো খতিয়ানের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা এই ভুলটা বুঝতে পারছি। খতিয়ান না থাকলে কিন্তু আমরা এই জিনিসটা আসলে ক্যাচ করতে পারতাম না, যে আমার আসলে রিয়েল লাইফের সাথে গিয়ে আমার ম্যাথের এমন মিলছে না। সো খতিয়ানের মাধ্যমে আমরা ভুল ত্রুটিকে উদ্ঘাটন করতে পারি। নির্দিষ্ট হিসাবের যে নির্ণয়, আমরা যখন কিনা হচ্ছে কোনো ধরনের খতিয়ান তৈরি করি, ওই প্রত্যেকটা হিসাবে কিন্তু হচ্ছে আমরা জের পেয়ে যাচ্ছি। মূলধন হিসাব বলো, নগদান হিসাব, অথবা হচ্ছে প্রাপ্ত কমিশন হিসাব, বিজ্ঞাপন হিসাব, উত্তোলন হিসাব, আমাদের যে 5 স্টেপের হিসাব রয়েছে, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, প্রত্যেকটা হিসাবেরই কিন্তু আমরা জের পেয়ে যাচ্ছি আর নির্দিষ্ট সময় পরে গিয়ে। যদি জানতে চাই যে আমার এই মাসে হচ্ছে কোনো একটা হিসাবের কি পরিমাণে পরিবর্তন ঘটেছে, বছরের শুরুর জের কত, শেষ জের কত, সবকিছু আমরা খতিয়ান থেকে কিন্তু আইডিয়া পেয়ে যাই। র্যামিল প্রস্তুত। খতিয়ানের পরবর্তী ধাপটা হচ্ছে র্যামিল। খতিয়ানের থেকে আমরা যে ব্যালেন্সগুলো পাই, ওই ব্যালেন্সগুলো দিয়ে পরবর্তীতে গিয়ে র্যামিল তৈরি করা হয়ে থাকে। খতিয়ান না থাকলে কিন্তু আমরা র্যামিল তৈরি করতে পারতাম না। আর স্থায়ী হিসাব, খতিয়ানকে আমরা পাকা বই বলে থাকি। কেন বলে থাকি? কারণ লেনদেনগুলোকে প্রাথমিকভাবে আমরা জাবেদের মধ্যে অন্তর্ভুক্ত করলেও ওটার থেকে আমরা স্থায়ীভাবে সংরক্ষণ করি হচ্ছে এই খতিয়ানের মধ্যে। তার ফলে গিয়ে এই খতিয়ানকে কিন্তু লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থলে বলা হয়, এবং একটা স্থায়ী ভান্ডার বলা হয়, কারণ এটার মধ্যে গিয়ে হচ্ছে আমরা সবগুলো লেনদেনকে অন্তর্ভুক্ত করছি, এবং এটা দিয়ে পরবর্তীতে গিয়ে আমরা কাজ করে থাকি। সো স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য কিন্তু লেনদেনগুলোকে আমাদের খতিয়ান অবশ্যই দরকার। সো এগুলোই হচ্ছে আমাদের খতিয়ানের গুরুত্ব। তো আজকে ক্লাসের মধ্যে আমাদের কন্টেন্টগুলো হচ্ছে এখানে শেষ হচ্ছে। তো আশা করছি আজকে ক্লাসে যা যা বোঝানো হয়েছে তোমরা সবকিছু সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছো। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।